প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি করোনাকালীন সময়ে তোমরা প্রত্যেকেই বাড়িতে থেকে সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিদুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, শিমুরেজা এমপি কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে শিমুরেজা এমপি কলেজ নিয়মিতভাবে তার অনলাইন ক্লাস প্রচার করছে। তোমরা 2020-21 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছ, তোমাদের জন্য 4 তারিখ থেকে নিয়মিতভাবে ক্লাস প্রকাশ করা হচ্ছে। শিমুরেজা এমপি কলেজ অনলাইন ক্লাস নামক একটি ইউটিউব চ্যানেল আছে, একটি কলেজের নামে একটি ফেসবুক আইডি আছে এবং প্রত্যেক শিক্ষকেরই নিজস্ব যে ফেসবুক আইডি, সেখানে এই ক্লাসগুলো প্রচার করা হচ্ছে। তোমরা এখনো যারা এই চ্যানেলটির সাথে সম্পৃক্ত হওনি, তোমাদের আমি অনুরোধ করব শিমুরেজা এমপি কলেজ অনলাইন ক্লাস নামক যে চ্যানেলটি আছে এটি সাবস্ক্রাইব করবা এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবা। তোমরা নিজেরা যেমন যুক্ত হবা, সাথে সাথে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে পাশে, তাদেরকেও বিষয়টি জানাবা যে কলেজ থেকে এখন নিয়মিতভাবে ক্লাস প্রচার করা হচ্ছে, এগুলো দেখার জন্য। দেখো, তোমরা খেয়াল করবা যে সেই মধ্য মার্চ থেকে করোনা আমাদের দেশে হানা দিয়েছে। যতদিন যাচ্ছে এর মাত্রা বেড়ে যাচ্ছে। সামনে শীতকাল, বিশেষজ্ঞরা মনে করছেন যে এই শীতকালে হয়তো করোনা সেকেন্ড ওয়েভ শুরু হবে এবং আমাদের দেশেও হয়তো মহামারী আকার ধারণ করতে পারে, যে কারণে সরকার এইচএসসি পরীক্ষাও বাতিল করেছে। তোমরা প্রত্যেকেই খেয়াল রাখবা। সুতরাং সহসায় যে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না, তার একটি ইঙ্গিত এখানে আছে। তোমরা এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছ, পরিবর্তিত পরিস্থিতিতে তোমাদেরকে এই অনলাইন ক্লাসের সাথে সম্পৃক্ত হতে হবে। শিক্ষা কার্যক্রম সরাসরি কবে থেকে শুরু হবে তার নির্দিষ্ট কোনো সময় কেউই বলতে পারছে না। সরকার চাচ্ছে যে অনলাইনের মাধ্যমে এই ক্লাসগুলো চালিয়ে দেওয়ার জন্য। তোমাদের প্রত্যেকেরই এই অনলাইন ক্লাসের সাথে সম্পৃক্ত হতে হবে, আগ্রহ দেখাতে হবে। যাদের যা সীমাবদ্ধতা আছে সেগুলো ওভারকাম করে প্রত্যেকে যত দ্রুত সম্ভব এই অনলাইন ক্লাসের সাথে সম্পৃক্ত হওয়া। তোমরা খেয়াল করবে যে শিমুরেজা এমপি কলেজ অনলাইন ক্লাস নামক যে ইউটিউব চ্যানেলটি আছে, এখানে একটি ক্লাস রুটিন প্রকাশ করা আছে। এই ক্লাস রুটিনটা তোমরা সংরক্ষণে রাখবা এবং এই ক্লাস রুটিন অনুযায়ী নিয়মিতভাবে ক্লাসগুলো তোমরা দেখবা। এক্ষেত্রে দেখবা আমার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দেওয়া আছে। প্রতি বৃহস্পতিবার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসটি প্রচারিত হবে, তোমরা এখান থেকে দেখে নেবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে সরাসরি এখনো আমাদের কোনো পরিস্থিতি হয়নি, এজন্য অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে পরিচয় পর্বটা ঘটছে। তোমরা প্রত্যেকে, আমার অনুরোধ থাকবে, প্রত্যেকে যত দ্রুত সম্ভব তোমাদের পাঠ্যপুস্তকগুলো কিনে নেবা। আমরা যতই চেষ্টা করি অনলাইনের মাধ্যমে, যদি পাঠ্যপুস্তক না থাকে তাহলে শিক্ষা কার্যক্রম সামনে এগিয়ে নেওয়া খুবই কঠিন। গত বছরের যে ছাত্রছাত্রী যারা ছিল, গত বছরের তুলনায় এবারও তোমাদেরকে আমি অনুরোধ করব প্রত্যেকে আলোচনা করে একটি প্রকাশনার বই কেনার জন্য। বাংলাদেশ পুস্তক প্রকাশনা বোর্ড অনুমোদিত যে সকল বই আছে
তার মধ্য থেকে যে কোনো একটি বই তোমরা কিনে নিবা। যত দ্রুত সম্ভব এটি করবা। যত দ্রুত বই কিনতে পারবা ততই তোমরা ক্লাসের সাথে আরো বেশি সম্পৃক্ত হতে পারবা, আরো বেশি বুঝতে পারবা, তোমাদের জন্য অনেক সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, গতদিন প্রথম ক্লাসে তোমাদের জন্য আমি আলোচনা করেছিলাম তোমরা যারা 2020-21 শিক্ষাবর্ষে নতুন ভর্তি হয়েছো, 2020-21 শিক্ষাবর্ষে শিমুলিয়া এমপি কলেজে নতুন ভর্তিকৃত ছাত্রছাত্রী তোমরা যারা, তোমাদের জন্য প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রে সিলেবাস নিয়ে। প্রথম পত্রে মোট 7টি অধ্যায় আছে। এই 7টি অধ্যায়ের আলোচ্য সূচি বা তার সার নির্যাসটা তোমাদেরকে আমি তুলে ধরছিলাম। আজ তোমাদের জন্য আমি আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রে সিলেবাস নিয়ে। দ্বিতীয় পত্রে মোট 6টি অধ্যায় আছে। এই 6টি অধ্যায়ের আলোচ্য সূচি নিয়ে আলোচনা করব। প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে যে আলোচ্য সূচি সিলেবাস আলোচনার শেষে আমরা প্রথম পত্রে প্রথম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করে আসব। সিলেবাস নিয়ে আলোচনা করার অর্থ 2টি বছর তোমরা এই বিষয়টি পড়াশোনা করবে। কোন কোন বিষয়গুলো তোমাদের আলোচনায় আছে, কোন জায়গার ইতিহাস, তার চরিত্র, তার সময়কাল, এগুলো সম্পর্কে তোমরা সম্যক একটা ধারণা যাতে পাও, সেই কারণেই প্রথমেই এই সিলেবাসটা নিয়ে আলোচনা করা হচ্ছে। সাথে সাথে তোমাদেরকে একটু সময় দেওয়া হচ্ছে যে এই সময়ের মধ্যে তোমরা তোমাদের পাঠ্য বইটি কিনে দাও। পাঠ্য বই কেনার পরে যদি আমরা সিলেবাসটা ধারাবাহিকভাবে আলোচনা করি তোমাদের জন্য অনেক সহজ হবে। এজন্য আবারও আমি বলবো যত দ্রুত সম্ভব তোমরা তোমাদের পাঠ্য বইটি কিনে দাও। এক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতার জন্য, যে কোনো পরামর্শের জন্য, যে কোনো ধরনের তথ্যের জন্য আমার নাম্বারটা স্ক্রিনে দিচ্ছি, তোমরা একটু এখান থেকে নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো। 01771211282। আমার নাম্বারটি সংরক্ষণে রেখে যে কোনো তথ্যের জন্য এই নাম্বারে যোগাযোগ করবা। এখন আমরা আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের সিলেবাস। আগে বলছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রে মোট 6টি অধ্যায় আছে। তার প্রথম যে অধ্যায় সেটি হলো ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে থাকবে যে ভারতীয় উপমহাদেশ একটি সময়ে বৌদ্ধ এবং হিন্দু ধর্মের প্রভাব সবচেয়ে বেশি ছিল। 1206 খ্রিস্টাব্দের পূর্বে এখানে মুসলিমের সংখ্যা খুবই কম ছিল। 1206 খ্রিস্টাব্দের পরে মুসলিমরা ভারতবর্ষ আগমনের পরে আস্তে আস্তে এখানে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং আজ ভারতবর্ষে 2টি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। সেটি এই 1206 খ্রিস্টাব্দের পরে মুসলমানদের বিজয়ের পর থেকে সেটি সম্ভব হয়েছে। এক পাকিস্তান আর একটা হলো আমাদের বাংলাদেশ। এই মুসলিম শাসন প্রতিষ্ঠার পূর্ববর্তী যে সময়, সেই সময়টা নিয়ে মূলত ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা করে হয়েছে। এখানে এর সময়কাল হলো 1206 খ্রিস্টাব্দের পূর্ববর্তী সময়টা 1206 খ্রিস্টাব্দের পূর্ববর্তী যে সময়, সেই সময়টাই মূলত এখানে আলোচনা করা হয়েছে। 1206 আনা দিয়ে আমরা মনে হয় 1192 দিয়ে সবচেয়ে সুন্দর হয়।
1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধের পূর্ববর্তী যে সময় সেটি নিয়ে মূলত ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠার এই সময়টা আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে মূলত তিনজন বিজেতাকে নিয়ে আলোচনা করা হয়েছে। তিনজন, এই তিনজন বিজেতা হলেন মোহাম্মদ বিন কাসিম, গজনী সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরি। এই তিনজন শাসক মূলত ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা এই তিনজন ব্যক্তি সম্পর্কে একটু জানি। প্রথমে মোহাম্মদ বিন কাসিম। দুই, গজনী সুলতান মাহমুদ। এক হাজার খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ। এবং তিন, মোহাম্মদ ঘুরি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এখানে তিনজন বিজেতার নাম আমি উল্লেখ করেছি, যেটি আমাদের ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এক, মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে ভারতের সিন্ধু এবং মুলতান এলাকা আক্রমণ করেন এবং সেখানকার রাজা দাইফকে পরাজিত করে সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে ক্ষুদ্র আকারে একটি মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন এবং সেটি শুধুমাত্র সিন্ধু এবং মুলতানে সীমাবদ্ধ ছিল। মোহাম্মদ বিন কাসিমের অকাল মৃত্যুর কারণে সেটি আর সমগ্র ভারতবর্ষে প্রসারিত হয়নি। দুই, গজনী সুলতান মাহমুদ। গজনী বর্তমান আফগানিস্তানে অবস্থিত। আফগানিস্তানের একটি প্রদেশ গজনী। এই গজনীর সুলতান ছিলেন সুলতান মাহমুদ। তিনি 1000 খ্রিস্টাব্দ হতে 1027 খ্রিস্টাব্দ এই 27 বছরে মোট 17 বার ভারতবর্ষ আক্রমণ করেন এবং এই 17 বারই তিনি জয়লাভ করেন। 27 বছরে 17 বার আক্রমণ করেন এবং এই 17 বারই তিনি জয়লাভ করেন। ঐতিহাসিকগণ বলে থাকেন যে গজনী সুলতান মাহমুদের ভারত আক্রমণের মূল কারণ ছিল অর্থনৈতিক। তিনি ভারতে স্থায়ীভাবে কোনো মুসলিম শাসন প্রতিষ্ঠা তিনি করেননি, যদিও সমগ্র ভারতবর্ষ তিনি আক্রমণ করেন এবং তাদেরকে পরাজিত করে জয়লাভ করেন। ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠান তার পরিপূর্ণ সক্ষমতা থাকলেও তিনি ভারতে কোনো স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেননি। তিন নম্বরে আমরা দেখতে পাই যে মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি। মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি তিনি জাতীয় তুর্কি মধ্য এশিয়া থেকে ভারতবর্ষ আক্রমণ করেন এবং পরপর তিনি দুইটা আক্রমণ করেন। একটি হলো 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয়টি হলো 1192 খ্রিস্টাব্দ তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধে 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি পরাজিত হন, মারাত্মক আহত হন এবং কোনো রকমে প্রাণ বাঁচিয়ে তিনি তার নিজ রাজ্য ঘুর রাজ্যে ফিরে যান। কিন্তু ঠিক পরের বছরই, এক বছর পরে 1192 খ্রিস্টাব্দে তিনি পুনরায় ভারতবর্ষ আক্রমণ করেন এবং দিল্লির চৌহান বংশীয় রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধের মধ্য দিয়ে। এটি ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার প্রেক্ষাপট। এখান থেকে মূলত আজকের যে ভারত, সে ভারতে দুইটি মুসলিম রাষ্ট্র বাংলাদেশ এবং পাকিস্তান, তার সূত্রপাত এই 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধের মধ্য দিয়ে। এখানেই ভারতবর্ষের সর্বপ্রথম
মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলো এবং যেটি 1858 খ্রিস্টাব্দে মুঘল শাসন পর্যন্ত বলবৎ ছিল। পরবর্তীতে ব্রিটিশরা ছিল। ব্রিটিশদের পরে তোমরা হয়তো জেনে থাকবে যে দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে 1947 খ্রিস্টাব্দে ব্রিটিশরা যখন চলে গেল, তখন ভারত এবং পাকিস্তান নামক দুইটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিয়ে গেল এবং আজকে ভারতে প্রায় 25 কোটির অধিক মুসলিম। স্বাধীন পাকিস্তান, স্বাধীন বাংলাদেশ, তার প্রেক্ষাপট মূলত এই মোহাম্মদ ঘুরি অর্থাৎ 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধের মধ্য দিয়ে সূত্রপাত ঘটে। এটি ছিল আমাদের প্রথম অধ্যায়ের আলোচ্য সূচি। আমরা এখন আলোচনা করব ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় দিল্লি সালতানাত যুগ। দিল্লি সালতানাত যুগ। দিল্লি সালতানাত যুগের সময়কাল 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বললাম যে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠিত হচ্ছে 1192 খ্রিস্টাব্দে। এখান থেকে নিরবিচ্ছিন্নভাবে মুসলিম শাসন চলতে থাকে, যেটা স্থায়িত্ব আসছে এই 1206 খ্রিস্টাব্দে। দিল্লি সালতানাত যুগে মূলত সময়কাল ছিল 1206 থেকে 1526। এই দীর্ঘ 300 বছরের অধিককাল ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত ছিল, যেটাকে আমরা দিল্লি সালতানাত যুগ বলছি। এই দিল্লি সালতানাত যুগে ভারতে মূলত 5টি রাজবংশ শাসন করে। এই 5টি রাজবংশ ছিল মামলুক বা দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ। এখন আমরা দেখব এই 5টি রাজবংশ সম্পর্কে। সবাই খেয়াল করুন। মামলুক, যাদের সময়কাল ছিল 1206 থেকে 1290। খলজি, যাদের সময়কাল ছিল 1290 হতে 1320। 3 তুগলক, তেরোশো 20 হতে 1413। 7 সৈয়দ, 1414 থেকে 1451। 5 লোদি, 1451 থেকে 1526। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। তোমাদেরকে বলছি যে এই দ্বিতীয় অধ্যায়ের সময়কাল হলো 1206 থেকে 1526। 320 বছরের মতো সময়। এই 320 বছরে ভারতীয় উপমহাদেশে মোট 5টি রাজবংশ শাসন করে। এই 5টি রাজবংশ তোমরা স্ক্রিনে খেয়াল করো। 1 মামলুক বংশ, যেটি সময়কাল 1206 থেকে 1290 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ ঘুরি, পরে কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেকের প্রতিষ্ঠাতা ছিলেন এবং এটি সময়কাল খুবই অল্প ছিল, প্রায় 84 বছরের মতো সময়কাল ছিল। এরপরে দ্বিতীয় যে বংশ ভারতবর্ষ শাসন করে সালতানাত যুগে, সেটি হলো খলজি, 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপরে দেখো, খলজিদের পরে দিল্লি সালতানাতের যে বংশটি আসে সেটি হলো তুগলক বংশ।
তুগলক বংশ শুরু হয় 1320 খ্রিস্টাব্দে এবং যার পরিসমাপ্তি ঘটে 1413 খ্রিস্টাব্দে। তুগলকদের পরে ভারত উপমহাদেশে দিল্লি সালতানাত যুগে যে বংশটি আছে সেটি হলো সৈয়দ। সৈয়দরা 1414 হতে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষ শাসন করেন এবং এরপরে সর্বশেষ যে বংশটি সেটি হলো লোদী বংশ, যার সূত্রপাত 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে মুঘলরা ভারতবর্ষে আসে এবং দিল্লি সালতানাত যুগে পরিসমাপ্তি ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করলাম। এখন আমাদের আলোচ্য বিষয় হল তৃতীয় অধ্যায়, ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে দ্বিতীয় পত্রে তৃতীয় অধ্যায়, ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন প্রতিষ্ঠা। ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন প্রতিষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা, দিল্লি সালতানাত যুগ শেষ হচ্ছে 1526 খ্রিস্টাব্দে। 1526 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লি সালতানাত যুগের পরিসমাপ্তি ঘটিয়ে ভারতে নতুন একটি বংশের শাসন সূত্রপাত ঘটেন, সেটি হল মুঘল শাসন। ভারত উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় এই মুঘল শাসনকে। আজকে ভারতের বড় বড় স্থাপনা যা কিছু আছে প্রায় সবগুলোই মুঘল আমলে তৈরি। বিদেশিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ভারতে আসে বিভিন্ন দর্শনীয় বিষয়গুলো দেখার জন্য, যার অনেকগুলোই এই মুঘল আমলে তৈরি। তার উচ্চতম একটি দৃষ্টান্ত সপ্তমাচার্যের একটি আগ্রার তাজমহল, দিল্লি জামে মসজিদ, দেওয়ানুল আম, দেওয়ানুল খাস, ফতেপুর সিক্রি, এছাড়াও অসংখ্য স্থাপনা ভারতের বিদ্যমান, যেটি মুঘল আমলে তৈরি হয়। ভারত উপমহাদেশে মুঘল শাসনের সময়কাল যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো পনেরোশো 26 হতে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে ভারতীয় উপমহাদেশে যে মুঘল শাসন, সে মুঘল শাসনের সময়কাল 1526 হতে 1858, 300 বছরের অধিককাল তারা ভারতবর্ষ শাসন করে। কিন্তু এই 300 বছরের অধিককাল শাসন করলেও মূলত এই বংশের প্রথম 6 জন শাসক তাদের শক্তিমত্তার পরিচয় দিতে পারে এবং পরবর্তী যে শাসকরা ছিলেন তারা অপেক্ষাকৃত দুর্বল শ্রেণীতে ছিলেন। তারা ভারতীয় উপমহাদেশে ওই অর্থে অতটা গুরুত্ব রাখেন না। সাথে সাথে এই সময়ের ভিতরে ব্রিটিশ শাসন শুরু হয়, বিধায় তাদের গুরুত্বটা অনেকটাই কমে যায়। মূলত মুঘল শাসনের এই প্রথম যে 6 জন শাসক তারাই সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে এবং তাদের সময়ে মুঘল বংশ শক্তিমত্তার চরম শিখরে ছিল। এই 6 জন শাসক কে? এই 6 জন শাসক হলেন: এক, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর,
যার শাসনকাল 1526 হতে 1530। 2 হুমায়ুন, যার শাসনকাল 1530 হতে 1556। এর ভিতরে সুরবংশের একটি শাসন আছে, সেটি যখন আলোচনা করব বিস্তারিত তখন তোমরা দেখবে। এরপরে 3 নম্বর হুমায়ুনের পুত্র সম্রাট আকবর, যার শাসনকাল 1556 হতে 1606 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং আকবরের পুত্র জাহাঙ্গীর, যার শাসনকাল 1506 হতে 1627 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং জাহাঙ্গীরের পুত্র সম্রাট শাহজাহান, যাকে স্থপত্যের রাজপুত্র বলা হয়, তার শাসনকাল 1627 হতে 1658 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং সর্বশেষ শাহজাহানের পুত্র সম্রাট আওরঙ্গজেব, তার শাসনকাল 1658 হতে 1707 খ্রিস্টাব্দ। প্রিয় শিক্ষার্থীরা, এটি মূলত মুঘল শাসনের প্রথম যে 6 জন শাসক তাদের সময়কাল। মুঘল বংশের মূলত এই 6 জন শাসককে নিয়েই আলোচনা করা হবে। এই আলোচনায় এই অধ্যায়ে মূলত এই 6 জনই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এরপরে আমরা দেখতে পাই যে যে অধ্যায়টি এখানে আছে সেটি হলো বাংলায় কোম্পানি ও উপনিবেশিক শাসন, যেটি সময়কাল 1757 হতে 1947। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, 4th অধ্যায়ে আলোচনা করা হচ্ছে বাংলায় কোম্পানি ও উপনিবেশিক শাসন, সময়কাল পলাশী যুদ্ধ 1757 হতে ভারত বিভক্তি 1947 সাল পর্যন্ত। এখানে মূলত যেটি আলোচনা করা হয়েছে সেটি হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা, তাদের ভারতবর্ষে আগমন, এখানে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা, এখানে রাজত্ব বর্গের উপর তাদের প্রভাব বিস্তার, শক্তি বৃদ্ধি, এগুলো নিয়ে, এবং 1757 খ্রিস্টাব্দের যুদ্ধ, পলাশী যুদ্ধ, পরবর্তী সময়ে বাংলা, বিহার, উড়িষ্যা সহ সমগ্র ভারতবর্ষের শাসন কার্য নিজেদের হাতে নেওয়া, এবং আরো যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে সেগুলো দ্বৈত শাসন, এরপরে অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, বঙ্গভঙ্গ, এবং এই সময়ের ভিতরে বেশ কিছু স্বাধিকার আন্দোলন চলে, যেটি তিতুমিরের আন্দোলন, ফরাইজি আন্দোলন, ফকির বিদ্রোহ, 1858 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ, যেটাকে ভারতীয়দের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হচ্ছে, এগুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হবে। সাথে সাথে কিছু মনীষী আগমন ঘটে, যারা বাংলার মুসলিম সমাজ সংস্কারের জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। তাদের ভিতরে অন্যতম হাজী মোহাম্মদ মহসিন, সৈয়দ আমির আলী, নওয়াব আব্দুল লতিফ, তাদেরকে নিয়েও এখানে আলোচনা করা হবে। এবং সর্বোপরি আজ যেটি আলোচনা করা হবে সেটি হলো 2টি রাজনৈতিক দল এই সময়টার ভিতরে প্রতিষ্ঠিত হয় ভারতীয় উপমহাদেশে। এই 2টি রাজনৈতিক দল সেই ব্রিটিশ শাসন থেকে অদ্যাবধি এখনো ভারতীয় উপমহাদেশে বিদ্যমান আছে। যে 2টি রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে এসে জনগণ সমবেত হয় এবং 1947 সালে আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশদেরকে বিতাড়ন করা সম্ভব হয়। এই 2টি রাজনৈতিক দল হলো ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ। ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1909 খ্রিস্টাব্দে। এই 2টি দল মূলত ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। এটি মূলত আমাদের 4th অধ্যায়ে আলোচ্য সূচি। এরপরে আমরা দেখব 5ম অধ্যায় বাংলার ইতিহাস, পাকিস্তান আমল। এটি সময়কাল 1947 হতে 1970 খ্রিস্টাব্দ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উচ্চ মাধ্যমিকে দ্বারা মাধ্যমিক বিভাগে পড়াশোনা করে এসেছো, তোমাদের কাছে এই 2টি অধ্যায় খুবই পরিচিত। মাধ্যমিক স্তরের ইতিহাস বইতে এই 2টি অধ্যায় বিদ্যমান আছে। এখানে আরো অধিকতর বিস্তারিত আলোচনা করা হবে।
পঞ্চম অধ্যায়ে আলোচনা হচ্ছে বাংলার ইতিহাস পাকিস্তান আমল। এখানে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে সেগুলো হলো 1947 সালে দ্বিজাতি তত্ত্ব, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের প্রতিষ্ঠা, 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান এবং 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। এরপর থেকে যে পাকিস্তান নামক রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হলো তার আবার দুইটা অংশ ছিল, একটি পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশ, যেটি 1971 সালে স্বাধীনতা লাভ করে। তো আজকের এই বাংলাদেশের উপরে অর্থাৎ পূর্ব পাকিস্তানের উপরে পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, এই বৈষম্যগুলো এখানে আলোচনা করা হচ্ছে। এই অধ্যায়ে আবার আলোচনা করা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন, প্রেক্ষাপট, বিস্তারিত আলোচনা। এরপরে আলোচনা করা হচ্ছে 1966 সালের 6 দফা, যেটি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে উত্থাপন করেন। এরপরে আমরা দেখব 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা, যার আসামি সংখ্যা ছিল মোট 35 জন বঙ্গবন্ধু সহ, এবং এই মিথ্যা মামলায় বঙ্গবন্ধুকে কিভাবে জড়ানো হচ্ছে, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। এই মামলায় তিনি দীর্ঘদিন জেলও কেটেছেন। এরপর আমরা দেখব 1969 সালের গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে আইয়ুব খানের পতন এবং বঙ্গবন্ধুর মুক্তি সবকিছু নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব সর্বশেষ অধ্যায় ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে 6ষ্ঠ অধ্যায়, দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। এটাকে আমরা সময়কাল দিতে পারি 1970 থেকে 1971 খ্রিস্টাব্দ পর্যন্ত। তোমরা একটু লক্ষ্য করবা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় 1970 সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেও পাকিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারেননি। এটি মূলত তৎকালীন সময়ে পাকিস্তানি যে নীতি নির্ধারক যারা ছিল তাদের হীনমন্যতার কারণে, যে বাঙালিদের তারা রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো যেতে দেবে না, এই কারণেই মূলত এটি সূত্রপাত। 70 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তারা বাঙালিদের হাতে ক্ষমতা অর্পণ না করে উল্টো বাঙালিদেরকে দমিয়ে রাখার জন্য বিভিন্ন অপকৌশল গ্রহণ করে। এর মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমরা জানো, 1971 সালের 7 মার্চ রেসকোর্স ময়দানে ভাষণ প্রদান করেন এবং সমগ্র বাঙালিকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেন। সেটি নিয়ে এখানে আলোচনা করা হবে। এই অধ্যায়ে আরো আলোচনা করা হবে অপারেশন সার্চলাইট, 1971 সালের 25 মার্চ কারো রাতের যে অপারেশন সার্চলাইট, সেটি নিয়ে আলোচনা করা হবে। আরো আলোচ্য বিষয় আছে এখানে মুজিবনগর সরকার গঠন, তাদের শপথ গ্রহণ এবং এই সরকারের কার্যক্রম পরিচালনা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠন, যার পরিচালনা ছিলেন এমএজি ওসমানী, সেটি নিয়ে আলোচনা, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বহির্বিশ্বে উত্থাপন করা এবং তাদের সমর্থন লাভের প্রচেষ্টা, সাথে সাথে আরো আলোচনা করা হবে পাকিস্তান বাহিনীর যে দোসর আল বদর, আল শাম, রাজাকার বাহিনী, তাদের কার্যক্রম, সবকিছুই মূলত এই 6ষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে দ্বিতীয় পত্রের আলোচ্য বিষয়গুলো, অধ্যায়গুলো তোমাদের সামনে আমি উত্থাপন করলাম। আলোচনার ভিতরে হয়তো অনেক সাল তারিখের সমাবেশ ঘটছে, হয়তো অনেকে মনে করতে পারবো যে ইসলাম ইতিহাসের সাল তারিখের অনেক বেশি মনে রাখার বিষয় থাকবে। তোমরা যখন নিয়মিত ক্লাস করবা দেখবা সাল তারিখগুলো এমনিতেই মনে আসবে।
অনেক বেশি ভয় পাওয়ার দরকার নেই। উচ্চ মাধ্যমিকের যে বিষয়গুলো আছে তার ভিতরে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি অপেক্ষাকৃত একটি সহজ সাবজেক্ট, যেটায় মান ক্যারি করা অনেক সহজ। সুতরাং তোমরা ভয় না পেয়ে যত দ্রুত সম্ভব তোমাদের পাঠ্য বইটা কিনে নাও। বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত যে বইগুলো আছে তার ভিতর থেকে যেটি ভালো লাগে সেটি তোমরা ক্রয় করো। তবে আমার অনুরোধ থাকবে যে তোমরা নিজেদের ভিতরে আলোচনা করে যদি একটি পাঠ্য বই কেনো তাহলে আলোচনা করতে সুবিধা, তোমাদের পড়াশোনা নিতে সুবিধা, পড়াশোনা আদায় করে নিতেও সুবিধা। সুতরাং চেষ্টা করবা একই বই কেনার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত দুইটা ক্লাসে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সিলেবাস নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আগামী ক্লাস থেকে ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের যে 7টি অধ্যায় আছে তার প্রথম অধ্যায়ের থেকে সিলেবাস মাফিক নিয়মিতভাবে আমরা আলোচনা করে আসব। আবার বলি, যত দ্রুত সম্ভব তোমরা তোমাদের পাঠ্য বইটা কিনে নাও, নাহলে আলোচনা থেকে তোমরা শিখে যাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেখানে থাকো ভালো থাকবে, সচেতন থাকবে, নিজে সচেতন হবে, পরিবারকে সচেতন রাখবে। নিজে এবং পরিবার যখন ভালো থাকবে তখন সমাজ ও রাষ্ট্র ভালো থাকবে। এই বলে আজকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।